ভারতের সংবিধান এই শব্দটা শুনলেই কি মাথায় শুধু কঠিন কঠিন আইন আর নিয়মের কথা আসে? আসলে কিন্তু ব্যাপারটা মোটেই তেমন না। এটা বলতে পারেন একটা দেশের হৃদস্পন্দন, যা কোটি কোটি মানুষকে একসুরে বেঁধে রেখেছে। চলুন আজ এর সবচেয়ে জরুরি অধ্যায়গুলো একদম সহজ ভাষায় জেনে নেওয়া যাক। কখনো কি মনে হয়েছে যে দেশে এত ভাষা, এত ধর্ম আর এত রকম সংস্কৃতি, সেই বিশাল দেশটা আসলে কিভাবে এক হয়ে চলে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটাই বইতে, আর সেটা হলো ভারতের সংবিধান। এটাই সেই অদৃশ্য সুতো যা আমাদের সবাইকে এক ভারতীয় হিসেবে গেঁথে রেখেছে। তো আজ আমরা কি দেখব? শুরুতেই জানব সংবিধান জিনিসটা ঠিক কি, তারপর দেখব এটা আমাদের কি অধিকার আর কর্তব্য দিয়েছে। এরপর বুঝব দেশ চালানোর কাঠামোটা কেমন, কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার ভাগাভাগি কিভাবে হয়, আর সবশেষে জানব বিশেষ পরিস্থিতিতে কি ব্যবস্থা নেওয়া হয়। বেশ, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সংবিধান আসলে কি? এটা কিন্তু শুধু কিছু শুকনো নিয়মের বই নয়, এটা হলো ভারতের আত্মার একটা প্রতিচ্ছবি। একদম সহজ করে বললে, সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন, মানে এর উপরে আর কোনো আইন নেই। এটাই ঠিক করে দেয় সরকার কিভাবে চলবে, তার ক্ষমতা ঠিক কতটা, আর দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার আর কর্তব্যগুলো কি হবে। বলতে পারেন এটা সরকার আর নাগরিক দুজনের জন্যই একটা রুল বুক। এবার চলুন সংবিধানের সেই অংশে আসা যাক যেটা সরাসরি আমাদের সবার জীবনের সঙ্গে জড়িয়ে আছে, আমাদের মৌলিক অধিকার এবং কর্তব্য। সংবিধানের এই অংশটাকে তার হৃদয় বা হার্ট বলা হয়, মানে মৌলিক অধিকারের অধ্যায়কে। ভাবুন তো একবার, হাজার বছরের বৈষম্যের পর এই সংবিধানই ঘোষণা করল যে আইনের চোখে সবাই সমান, আর অস্পৃশ্যতার মতো একটা সামাজিক কলঙ্ককে চিরদিনের জন্য মুছে দিল। এগুলো শুধু আইন ছিল না, ছিল একটা নতুন সমাজ গড়ার স্বপ্ন। স্ক্রিনে যে স্বাধীনতাগুলোর কথা বলা আছে, এগুলোই কিন্তু আমাদের গণতন্ত্রের আসল প্রাণ। নিজের কথা বলার স্বাধীনতা থেকে শুরু করে দেশের যে কোনো প্রান্তে গিয়ে নিজের পছন্দের কাজ করার অধিকার, এই সব কিছুই সংবিধান আমাদের দিয়েছে। এই অধিকারগুলো আছে বলেই তো আমরা নিজেদের মতামত জানাতে পারি, এমনকি সরকারকেও প্রশ্ন করতে পারি। আর সব অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। পরে সংবিধানে শিক্ষাকেও একটা মৌলিক অধিকার হিসাবে যোগ করা হয়। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানের দরজা খুলে দিয়েছে। একটা খুব মজার পরিবর্তন দেখুন সম্পত্তির অধিকারের ক্ষেত্রে। এটা কিন্তু আগে একটা মৌলিক অধিকার ছিল, কিন্তু পরে এটাকে একটা সাধারণ আইনি অধিকারে পরিণত করা হয়। এই পরিবর্তনটা খুব স্পষ্টভাবে একটা জিনিস বুঝিয়ে দেয়, আমাদের সংবিধান পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়, বরং এটা একটা জীবন্ত দলিল, যা সময়ের প্রয়োজনে নিজেকে বদলাতে পারে। আচ্ছা, অধিকারের কথা তো অনেক হলো, কিন্তু অধিকারের পাশাপাশি সংবিধানে আমাদের কিছু কর্তব্যের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। দেশের সংবিধানকে সম্মান করা থেকে শুরু করে জাতীয় ঐক্য বজায় রাখা পর্যন্ত নাগরিকদের জন্য এমন 11টা মৌলিক কর্তব্যের কথা বলা আছে। বেশ, অধিকার আর কর্তব্য তো বুঝা গেল, কিন্তু এই বিশাল দেশটা চলে কিভাবে? এর জন্য সংবিধান ক্ষমতার 3টে মজবুত স্তম্ভ তৈরি করে দিয়েছে। চলুন সেগুলো কি একবার দেখে নিই। প্রথম স্তম্ভ হল কার্যপালিকা বা এক্সিকিউটিভ। এর শীর্ষে নামমাত্র প্রধান হিসাবে থাকেন রাষ্ট্রপতি, কিন্তু আসল প্রশাসনিক ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে। তাদের কাজ হল সংসদে তৈরি হওয়া আইনগুলোকে সারা দেশে প্রয়োগ করা। দ্বিতীয় স্তম্ভ হল আইনসভা, অর্থাৎ আমাদের সংসদ। এদের মূল কাজটাই হল দেশের জন্য আইন তৈরি করা, আর এই পুরো সভার কার্যক্রম পরিচালনা করেন স্পিকার। দেশের অর্থনীতি সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, মানে ওই অর্থবিল, এখানেই পাশ হয়। আর 3 নম্বর স্তম্ভ হল বিচার ব্যবস্থা। দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট এবং রাজ্যের হাইকোর্টগুলো হল সংবিধানের আসল অভিভাবক। যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়, তখন এই আদালতগুলোই বিশেষ আইনি নির্দেশ বা রিট জারি করে সেই অধিকার রক্ষা করে। আমরা জানি ভারত একটা যুক্তরাষ্ট্রীয় দেশ, মানে এখানে কেন্দ্র আর রাজ্য 2 স্তরেই সরকার আছে। সংবিধান খুব সুন্দরভাবে বলে দিয়েছে কার হাতে কতটা ক্ষমতা থাকবে, যাতে কোনো গণ্ডগোল না হয়। এই স্লাইডটা দেখলেই ক্ষমতার ভারসাম্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কেন্দ্রে যেমন রাষ্ট্রপতি, রাজ্যে ঠিক তেমনই রাজ্যপাল। কেন্দ্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল, আর রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল। এমনকি সরকারি কর্মচারী নিয়োগের জন্য কেন্দ্রে আছে ইউপিএসসি আর রাজ্যে আছে পিএসসির মতো কমিশন। কি দারুণ মেল, তাই না? এই কেন্দ্র আর রাজ্যের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হবে? কে কোন বিষয়ে সিদ্ধান্ত নেবে?
এই জটিল বিষয়গুলো নিয়েই সংবিধানের বেশ কিছু ধারায় বিস্তারিত বলা আছে। এর একটাই উদ্দেশ্য, যাতে কোনো সংঘাত ছাড়াই গোটা দেশটা মসৃণভাবে চলতে পারে। সবশেষে সংবিধান কিছু বিশেষ পরিস্থিতির জন্য অসাধারণ ক্ষমতার ব্যবস্থা রেখেছে, মানে দেশ যাতে যে কোনো সংকটের জন্য তৈরি থাকে তার ব্যবস্থাও করা আছে। 668 এই সংখ্যাটা মনে রাখা খুব দরকারি, কারণ এই একটা ধারায় আমাদের সংসদকে ক্ষমতা দেয় সংবিধান সংশোধন করার। একবার ভাবুন তো, এই ক্ষমতাটা না থাকলে সেই কয়েক দশক আগে তৈরি করা আইন দিয়েই আমাদের আজকের দুনিয়া চলতে হতো। এই ধারাটার জন্যই আমাদের সংবিধান একটা জীবন্ত দলিল হয়ে উঠতে পেরেছে। সংকটময় পরিস্থিতির জন্য সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা আছে। দেশের সুরক্ষার প্রশ্নে জারি হতে পারে জাতীয় জরুরি অবস্থা, কোনো রাজ্যে শাসন ব্যবস্থা ভেঙে পড়লে রাষ্ট্রপতি শাসন, আর যদি চরম আর্থিক সংকট দেখা দেয় তখন আর্থিক জরুরি অবস্থা। এগুলোকে বলতে পারেন দেশের সেফটি সুইচ। গণতন্ত্রকে শুধু কাগজে কলমে না রেখে তাকে বাঁচিয়ে রাখার জন্য সংবিধান কিছু স্বাধীন স্তম্ভ তৈরি করেছে, যেমন নিরপেক্ষ ভোটের জন্য নির্বাচন কমিশন, সরকারি খরচের হিসেব রাখার জন্য সিএজি, আর সবার ভোটাধিকারের মতো মৌলিক নীতি। এরাই হল গণতন্ত্রের আসল প্রহরী। সুতরাং মূল কথাটা হল, ভারতের সংবিধান শুধু কতগুলো নিয়মের সংকলন নয়, এটা একটা জীবন্ত, পরিবর্তনশীল কাঠামো, যা কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা বিশাল আর বৈচিত্র্যময় দেশকে এক সূত্রে গেঁথে রেখেছে। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের ভারতে দাঁড়িয়ে সংবিধানের কোন অংশটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়? আমাদের মৌলিক অধিকারগুলো, ক্ষমতার বিভাজন, নাকি প্রয়োজনে নিজেকে বদলে ফেলার ক্ষমতা? উত্তরটা হয়তো আমাদের সবার ভাবনার মধ্যেই লুকিয়ে আছে।